প্রিয় দর্শক, আজ ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আজকের এই বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস সচেতনতা দিবস। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক, প্রকল্প পরিচালক, সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার ফারিহা আফসানা, সহযোগী অধ্যাপক, ডায়াবেটিস ও হরমোন বিভাগ, বারডেম হাসপাতাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে প্রতিপাদ্যটি রয়েছে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন, সে বিষয়ে একটু আমাদের বিস্তারিত জানাবেন। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে পৃথিবীতে যত রোগী আছে তার অর্ধেকই তার কিন্তু রোগ সম্বন্ধে জানে না, কিন্তু তাদের কিন্তু কিছু কিছু কিন্তু ঝুঁকি আছে। তাহলে আমরা যে কাজটা করছি এটা হলো আমরা বলছি ঝুঁকিপূর্ণ যারা রোগীর লোকরা আছে তাদেরকে আমরা শনাক্ত করব। এই শনাক্ত করার জন্য বাংলাদেশ ডায়াবেটিস সমিতি যে বিশেষ উদ্যোগটা ছিল, এটা আমরা বলছি যে এটা রক্ত পরীক্ষা ছাড়া কীভাবে ঝুঁকিপূর্ণ লোকদেরকে আইডেন্টিফাই করা যায়। এটার নামে আমরা ডিআরসি একটা অ্যাপ করছি, যেখানে আমরা 7টা ইনফরমেশন দেওয়ার সাথে সাথে ওখান থেকে ওই অ্যাপসটা বলে দিবে যে আপনি ঝুঁকিতে আছেন না আপনি হচ্ছে ঝুঁকি মুক্ত। ঠিক আছে, এই জিনিসটা ছিল বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডায়াবেটিস সমিতি সারা বাংলাদেশে এই কাজটা শুরু করছে। সেই জন্য আমরা এই জিনিসটাকে নিয়ে এসেছি যে ঝুঁকি জেনে আপনি হচ্ছে আপনার অবস্থাটা জেনে নিন। এবং বলা হয়েছে যখন আপনি যদি মধ্যম বা উচ্চ ঝুঁকিতে থাকেন তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে তাহলে আপনি আপনার ব্লাড সুগারটা পরীক্ষা করে দেখেন। এবং এটার জন্য বাংলাদেশ ডায়াবেটিস সমিতি যে সারা বাংলাদেশ 130টা সেন্টার আছে, পাশাপাশি সরকারি কমিউনিটি ক্লিনিক আছে, হেলথ কমপ্লেক্সগুলো আছে, সেখানে কিন্তু রক্ত পরীক্ষার ব্যবস্থা করা আছে। এবং সেখানে যে আপনি কী করবেন, আপনি রক্ত পরীক্ষা করে জেনে নেবেন যে আপনি আসলে ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস আপনি নেই। যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে বলা হচ্ছে যে খুব দ্রুত আপনি কী করবেন, আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। এবার সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসক যদি আপনাকে যে ধরনের আপনাকে দিবে, ওর নাম কী বলে ম্যানেজমেন্ট আপনার দিবে, সেটা হচ্ছে ওষুধ হতে পারে, সেটা ইনসুলিন হতে পারে, সেটা শুধু খাদ্য ব্যবস্থাও হতে পারে, সেটার উপরে সেটাকে আপনাকে করতে হবে, আপনাকে শুরু করে দিতে হবে। তাহলে আপনার কি ডায়াবেটিস জনিত যে জটিলতাগুলো আছে সেগুলো হবে কি সেটা কমে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি প্রিভেনশন, যেটা ডায়াবেটিস চিকিৎসা এবং ডায়াবেটিস প্রতিরোধের জন্য সারা পৃথিবীতে এই পদক্ষেপটা ফলো করা হচ্ছে। এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং তার সাথে বাংলাদেশ সরকার যৌথভাবে কিন্তু এই পদক্ষেপ নিয়েছে, যার জন্য এবারে প্রতিবদ্ধতা ছিল কি ঝুঁকি জানুন, শনাক্ত করুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এটাই নিয়ে আমরা কাজ করতেছি, যার জন্য এই বছরের টাইটেলটা হচ্ছে এই জিনিসটা। ডাক্তার ফারিহা ম্যাডাম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আজকের এই দিবসটিকে কেন্দ্র করে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষত ডায়াবেটিস সচেতনতার যে জন্য আসলে আজকের এই দিবসটি পালিত হচ্ছে, সেটি আসলে কেন এই দিবসকেই পালন করা হচ্ছে? ২৮শে ফেব্রুয়ারি হচ্ছে ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি 1956 সালে প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম উনি এই ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এই প্রতি বছর এই ২৮শে ফেব্রুয়ারি ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস বা ডায়াবেটিস সচেতনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবং এই জন্যই এই দিবসে অনেক কিছু প্রোগ্রাম থাকে, স্ক্রিনিং প্রোগ্রাম থাকে, রোগীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান থাকে, রোগীদের চিকিৎসা সেবার জন্য ফ্রি ক্যাম্প থাকে। এই প্রত্যেক বছরই আমরা এই দিবসটা এভাবে পালন করি। সেটা কি সারা বাংলাদেশ ব্যাপী? অবশ্যই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে যতগুলো ব্রাঞ্চ এবং অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন আছে সবগুলোতেই এই সচেতনতা প্রোগ্রামগুলি করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেমন যে কোনো হাসপাতালের সাথে বা এইসব জায়গায়ও ফ্রি ক্যাম্প এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থা থাকে। যেখানে পপুলেশন গ্যাদারিং থাকে, পপুলেশন গ্যাদারিংগুলোতেও আপনার আমরা কাজ করে থাকি। স্যার, যেটি আপনার কাছে জানবার যে এই যে আপনারা প্রতি বছর আসলে এই যে সচেতনতা বৃদ্ধি করবার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছেন, কেমন দেখছেন আসলে জনগণের মধ্যে সেই সচেতনতা? বাংলাদেশের সবচেয়ে যে বড় স্টাডিটা হলো এটাকে বলে স্টেপ সার্ভে। এখানে আমরা বলছি 10 জনে একজনের ডায়াবেটিস আছে আর কিন্তু এর সাথে সাথে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং সরকার আর একটা প্রোগ্রাম করছিল 22 সালে এখানে সারা দেশে। সেখানে আরও বড় লার্জ স্কেলে আমরা করছিলাম, 1 লক্ষ লোককে আমরা পরীক্ষা করে দেখছিলাম। তো আমরা দেখছি যে এখানে 100 জনের মধ্যে 22 জনের ডায়াবেটিস, মানে বলছে 5 জনে 1 জনের ডায়াবেটিস আছে। তাহলে বুঝতে পারছেন তো আপনি, মানে প্রতি ঘরে ঘরে ডায়াবেটিস আছে। কিন্তু যেই জিনিসটা আমরা দেখছি যে জনগণের মধ্যে যে এবং যারা হেলথ কেয়ার প্রোভাইডার এবং হেলথ রিসিপিয়েন্ট তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিক বিষয়ের কিন্তু সচেতনতা অনেক কম। আমরা দেখছি মাত্র 35%। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন এত লার্জ স্কেল আপনার ডায়াবেটিক সমিতি, পৃথিবীর সবচেয়ে বড় ডায়াবেটিক সমিতি, সরকারের কিন্তু সারা দেশব্যাপী আমাদের কী হচ্ছিল সেবা কার্যক্রম আছে ডায়াবেটিস নিয়ে, কিন্তু দেশের মানুষের মধ্যে কিন্তু এখন পর্যন্ত ডায়াবেটিক বিষয়ে সচেতনতাটা যতটুকু হওয়ার কথাটা ছিল ততটুকু হয়নি। যেহেতু
নাই, সেই জন্য কিন্তু আমরা কিন্তু প্রতি বছর এই জিনিসটা কী করতেছি, বিভিন্ন স্ক্রিনিং করতেছি, বিভিন্ন টেলিভিশন টক শো করতেছি, ঠিক আছে। গ্রাম পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের রিলিজিয়াস লিডারদেরকে নিয়ে, কমিউনিটি লিডারদেরকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছি। আমাদের মেইন প্রোগ্রামটা হচ্ছে মানুষ যদি জানে, তখন মানুষ যদি সচেতন, তার মানুষ কী করবে, তখন তো পরীক্ষা করতে কিন্তু হেলথ কেয়ার ইয়াতে আসবে। ভয়ের ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা টাইপ 2 ডায়াবেটিসের 50%ই আপনার হচ্ছে তাদের কোনো উপসর্গ থাকে না, যার জন্য তারা কিন্তু আমাদের হেলথ যে ফ্যাসিলিটিসগুলো তারা এখানে আসে না। তা আমাদের লক্ষ্য হচ্ছে এই যারা এসিমটোমেটিক পেশেন্ট আছে, যারা এখন পর্যন্ত জানে না, তাদেরকে কী করা, আমাদের অ্যাওয়ার করা করে তাদেরকে আপনার হচ্ছে হেলথ ফ্যাসিলিটি নিয়ে দ্রুত শনাক্ত করা এবং তাদের মধ্যে থেকে খুব দ্রুত তাদের চিকিৎসার মধ্যে নিয়ে আসা এবং তাদের যে জটিলতা আছে সেগুলো প্রিভেন্ট করা। নিশ্চয়ই। ডক্টর ফারিয়া ম্যাডাম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি আসলে কি কি রয়েছে? প্রায় 95% টাইপ 2 ডায়াবেটিস। তো সেই টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে যদি বলি, তাহলে কিছু কিছু ঝুঁকি আছে যেটা আমরা কোনো মডিফাই করতে পারি না, মানে একদম ফিক্সই, যেমন ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, যাদের পারিবারিক ইতিহাস আছে ডায়াবেটিস থাকার, এবং বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের একটা ঝুঁকি থাকে। এই দুইটা ঝুঁকি নিয়ে আসলে আমাদের খুব বেশি কাজ করার নাই। তাছাড়া যে ঝুঁকিগুলি আছে সেগুলি হচ্ছে একটু মডিফায়েবল, বা আমরা মডিফাই করতে পারি, বা এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলি, যেমন ওজন বেড়ে যাওয়া, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা শুয়ে বসে থাকা। ওজন বৃদ্ধির সাথে সাথে খাওয়ার সাথে একটা সম্পর্ক আছে। খাওয়ার মধ্যে ফাস্ট ফুড কালচারটা, যেটা বলবো যে আজকালকার বিশেষত বাচ্চাদের মধ্যে আমরা চাইল্ডহুড ওবেসিটি অনেক বেশি দেখছি। তো সুতরাং যে কোনো বয়সেই ওজন বৃদ্ধি পাওয়া কিন্তু ডায়াবেটিস এর একটা বড় ঝুঁকি। এছাড়াও কিছু হরমোনজনিত রোগ আছে যেগুলো থাকলে আসলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে, যেমন মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি বা থাইরয়েড ডিজিজ বা আরও কিছু হরমোনাল ডিজিজ। কিছু কিছু ওষুধ আছে যেগুলি কোনো কোনো অসুখের জন্য নিত্য প্রয়োজনীয় খেতেই হয়, কিন্তু সেই সব ক্ষেত্রেও দেখা যায় যে ডায়াবেটিস হওয়ার একটু ঝুঁকি বাড়ে। সুতরাং এই ঝুঁকিগুলি যদি কিছুটা কমানো যায় তাহলে কিন্তু অনেকাংশেই ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব হয়। ডক্টর বিশ্বজিৎ স্যার, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে ডায়াবেটিস শনাক্তের কথা বলছিলেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আসলে কিভাবে শনাক্ত করা যাবে এবং পরবর্তীতে পদক্ষেপ আসলে কি কি নেওয়ার থাকে? প্রথম ঘটনাটা হচ্ছে যে যদি আদর্শ যদি আমরা পরীক্ষার কথা বলে থাকি, তাহলে হচ্ছে আমরা খালি পেটে এবং হচ্ছে হলো গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে, এইটা হচ্ছে এটা আমরা ওজিটিটি আমরা বলে থাকি, ঠিক আছে। মানে আপনি সকাল রাত্রে যে খাবারটা খাবেন, সারা রাত হচ্ছে না খেয়ে থেকে সকালবেলা আর্লি মর্নিংয়ে আপনি পরীক্ষাটা করবেন, তারপরে আপনাকে গ্লুকোজ খেতে দিবে, সেই গ্লুকোজটা খাওয়ার আপনি 2 ঘন্টা পরে নেবে। এটা ছিল আদর্শ পরীক্ষার নিয়ম। এইভাবেই আমরা পরীক্ষা করে দেখি। কারো যদি খালি পেটে 7 বা তার বেশি থাকে, তখন তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। গ্লুকোজ খাওয়ার পরে আপনার হচ্ছে আমরা কী বলি, যদি 11.1 মিলিমোল পার লিটার বা তার বেশি থাকে, তখন আমরা তাকে ডায়াবেটিস বলে থাকি। কোনো কোনো জায়গাতে শুধুমাত্র খালি পেট দিয়ে পরীক্ষা করে দেখে, কিন্তু খালি পেটের অসুবিধা হচ্ছে শুধুমাত্র ডায়াবেটিস বলতে পারে, কিন্তু আপনি হচ্ছে কেউ যদি নর্মাল হয়ে থাকে খালি পেটে, তার কিন্তু গ্লুকোজ খাওয়ার আপনি কিন্তু ডায়াবেটিস হতেই পারে। সেই জন্য আমরা বলি ফাস্টিংয়ের লিমিটেশনটা ছিল ও শুধু ডায়াবেটিস হলেই বলতে পারে, কিন্তু প্রি ডায়াবেটিস বা অন্য কিছু বলতে পারে না। এছাড়া আমরা একটা পরীক্ষার কথা বলি র্যান্ডম ব্লাড সুগারের কথা, যা দিনে যে কোনো সময় করা যেতে পারে। সেটা 11.1 মিলিমোল পার লিটার। তার সাথে একটা সিমটম থাকতে হবে, সেটা হতে পারে পানি পিপাসা, ঘন ঘন পানি পিপাসা, ঘন ঘন ক্ষুধা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, তারপর ছিল দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, যে কোনো একটা থাকতে হবে তার সাথে। আর রিসেন্টলি যে জিনিসটা করা হয়ে থাকে একটা পরীক্ষা, সেটা হচ্ছে HbA1c। এই পরীক্ষাটা যদি কারো যদি 6.5 তোমার ছিল % বা তার বেশি হয়ে থাকে, তখন তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। যদি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে মানুষ যে কোনোভাবেই পরীক্ষা করে আসতে পারে। আদর্শভাবে যদি আমরা বলতে পারি নর্মাল, প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস সবই যদি বলতে চাই, তাহলে আমাদেরকে ওজিটির পরীক্ষাটা করতে হবে। এইভাবেই আমরা সাধারণত শনাক্ত করে থাকি। পরবর্তী পদক্ষেপ স্যার কি নিচ্ছেন? আর মনে হচ্ছিল প্রত্যেকটা জায়গায় একটা কিন্তু গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের ভিত্তি করেই কিন্তু আমরা চিকিৎসকটাও কিন্তু চিকিৎসা পরামর্শ দিয়ে থাকি। যদি একটু আগে কথা বলছি, বেশিরভাগ রোগী হচ্ছে আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু একটা আছে টাইপ 1, যেটা শিশুদের, কম বয়সীদের বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যে কোনো বয়সে হতেই পারে, কিন্তু কম বয়সীদের বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে ইনসুলিন একমাত্র চিকিৎসা। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস সেটা নির্ভর করবে আপনার যে গ্লুকোজের মাত্রার উপর। এটা হচ্ছে একটা গাইডলাইন আছে, ন্যাশনাল গাইডলাইন আছে, সেটার ভিত্তি করে কিন্তু আসলে কারো হচ্ছে লাইফস্টাইলের সাথে তাকে মেটফর্মিনের ওষুধ দেওয়া হয়। মাঝামাঝি অবস্থা যদি থাকে, সেখানে আপনার কাউকে এক বা একাধিক ওষুধ দেওয়া হয়। কিন্তু যদি দেখা যায় খুব বেশি মাত্রায় থাকে, সেটা যে খালি পেটে আমরা বলে থাকি, যদি 14-র উপরে, আপনার HbA1c যদি 10-এর উপরে থাকে, র্যান্ডম ব্লাড সার্কুলার যদি 18-এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনার সিমটম থাকুক না থাকুক, সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে শুরু করি। ম্যাডামের কাছে আসলে যে বিষয়টি একটু জানবো, সেটি হচ্ছে সামনে রমজান আসন্ন। এই রমজানে বিশেষত আসলে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, তাদের কি লাইফস্টাইলে কোনো পরিবর্তন আসবে কিনা?
রোজার সময় যে প্ল্যানিংটা হয় ডায়াবেটিস রোগীর জন্য, আসলে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রোজা পূর্ববর্তী অবস্থা বা প্রি রামাদান একটা কাউন্সিলিং বা অ্যাসেসমেন্ট বলি আমরা, হ্যাঁ, যে একজন ডায়াবেটিস রোগী উনি রোজা রাখতে পারবেন কিনা, ওনার কতটুকু ঝুঁকি আছে, ঝুঁকি নিয়েও কিভাবে উনি ভালোভাবে রোজা রাখতে পারবেন, এই জিনিসগুলো একটু অ্যাসেস করে নেওয়া। সেই জন্য ওনার বেসিক কিছু টেস্ট করে নেওয়া, ডায়াবেটিস কেমন আছে, উনি ইনসুলিন বা ওষুধ পাচ্ছেন সেটাকে কিভাবে কিছু মডিফাই করতে হবে কিনা, এটা আমরা রোজার প্রায় সাধারণত 1 থেকে 1.5 মাস আগে থেকেই রোগীদেরকে এই অ্যাডভাইসগুলি দিতে থাকি। এই প্রিপারেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে অনেক রোগীর অনেক ঝুঁকি থাকে, যেমন কিডনির রিপোর্টটা খারাপ থাকতে পারে বা অন্যান্য জটিলতা থাকতে পারে, কিন্তু রোগী কিন্তু খুব ডিটারমাইন্ড থাকে যে আমি রোজা রাখবই। সুতরাং এই ঝুঁকিগুলি তাদেরকে একটু বুঝিয়ে দেয়া এবং তার ইচ্ছাটাকে রেসপেক্ট করা, এই দুইটাই কিন্তু আমাদের একটা ব্যালেন্স করতে হবে। তো লাইফস্টাইলে যে চেঞ্জটা আসবে সেটা রোজার সময় বিশেষ করে আমরা 2টা প্রধান জিনিস, একটা হচ্ছে খাদ্য ব্যবস্থা কেমন হবে আর একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাক্টিভিটি করতে পারবে কিনা। তো রোজার সময় খাবার ব্যবস্থাটা আমরা জানি যে আসলে অন্য সময় আমরা 5 বেলা খাবার একটা নিয়ম বলে থাকি, এটা কিন্তু এখন 3 বেলায় চলে আসে, ইফতার, রাতের খাবার এবং সেহরি। এখানে কিছু প্রবলেম হয়ে যায়, যেমন অনেকে আছে যে 12টা-1টার দিকে সেহরি করে ঘুমিয়ে যেতে চান, এটা কিন্তু ডায়াবেটিস রোগী কখনোই করতে পারবে না। দ্বিতীয়ত আসছি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ, ব্যায়াম করতে পারবেন কিনা। সাধারণত আমরা বলি ডায়াবেটিস ব্যক্তি রোজা রাখা অবস্থায় দিনের বেলায় কখনোই এক্সারসাইজ বা ব্যায়াম করবে না। নেক্সট আরেকটা লাইফস্টাইলের চেঞ্জ হচ্ছে সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ, বাসায় গ্লুকোমিটারের সাহায্যে রক্ত পরীক্ষা করা, বিশেষত রোজার প্রথম কিছুদিন, এই 3-4 দিন তার কিন্তু একটা ডোজটাও পরিবর্তন হয়েছে, ওষুধের নিয়ম পরিবর্তন হয়েছে, খাবার নিয়ম পরিবর্তন হয়েছে। অনেকের একটা ধারণা থাকে যে রোজা রেখে হয়তো বা গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার দেখা যাবে না, এটা কিন্তু আসলে ভুল ধারণা। ইফতারের আগে আগে এটাকে আমরা সাধারণত ফাস্টিং ব্লাড সুগার হিসেবে ধরি, ইফতারের 2 ঘন্টা পরে দেখা যেতে পারে। দিনের যে কোনো সময় শরীর খারাপ লাগলে সাথে সাথে ব্লাড সুগার দেখা যেতে পারে, এবং সাধারণত মিড ডে বলা হয়, এই দুপুর 3টা-4টা, এই সময় সবচেয়ে বেশি ব্লাড সুগার লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় কিন্তু একটা ব্লাড সুগার দেখে তার যেই ডোজটা তাকে দেওয়া হয়েছে এটা ঠিক আছে কিনা এটা অ্যাসেস করে নেওয়া উচিত। ডাক্তার বিশ্বজিৎ স্যার, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমরা শুনছিলাম ম্যাডামের কাছ থেকে যে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসে পরিবর্তনের কথা। অনেকে আসলে যারা মুখে খাবার ওষুধ গ্রহণ করেন কিংবা যারা আসলে ইনসুলিন গ্রহণ করে থাকেন, তাদের ক্ষেত্রে সময়সূচিতে কোনো পরিবর্তন আসছে কিনা? ওষুধের ক্ষেত্রে জিনিসটা মধ্যে সে অনেকে হচ্ছে 2 বেলা যদি খেয়ে থাকে এবং সে কোন ধরনের ওষুধ খাচ্ছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু যদি মেটফরমিন জাতীয় বা DPP-4 জাতীয় যদি ওষুধ খেয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে পরিবর্তনটা খুব একটা বেশি হয় না যদি 2 বেলা খেয়ে থাকে। কিন্তু যদি হচ্ছে আমরা বলি সিক্রেটাগগ বা গ্লিক্লাজার যদি ওষুধ খেয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে সকালের ওষুধগুলো সবসময় চলে যাবে আপনি কিন্তু ইফতারের সময়। আচ্ছা। আর আপনার হচ্ছে রাতের ওষুধগুলো চলে যাবে আপনার কথা চলে যাবে সেহরিতে বা ভোর রাত্রের ওষুধে। এটা কিন্তু প্রথম চেঞ্জটা। কিন্তু তারপরে যে কথাটা আমি বললাম যে আপনার হচ্ছে ওষুধের ধরনের উপরে, যদি মেটফর্মিন জাতীয় ওষুধে তাহলে যদি 2 বেলা থাকলে 2 বেলাতে যে মাত্রা সেই মাত্রার কোনো পরিবর্তন হবে না। DPP-4 ক্ষেত্রেও মাত্রার কোনো পরিবর্তন হবে না। কিন্তু যে ক্ষেত্রে যদি আপনার হয়ে থাকে সিক্রেটাগগ বা গ্লিক্লাজার যেটা খাওয়ার পূর্বে খেতে হয়, সেই ওষুধগুলো চাচ্ছিল কি পানি খেয়ে ওষুধটা রোজাটা ভেঙে তার ওষুধটা খেয়ে তার 10-15 মিনিট পরে ইফতারটা করে ফেলবে। কিন্তু রাত্রে যে ডোজটা থাকবে সেই ডোজটাকে সে কী করবে, সেটা কিন্তু মাত্রাটা অর্ধেক হয়ে যাবে। এটা গাইডলাইন অনুযায়ী যেটা বলা আছে। ইনসুলিনের ক্ষেত্রেও সেক্ষেত্রে যদি 2 বেলা ইনসুলিন নিয়ে থাকে, সেক্ষেত্রে ছিল সকালে যে মাত্রাটা সেটা চলে যাবে আপনার ছিল কোথায়, সেটা চলে যাবে আপনার হচ্ছে ইফতারের সময় চলে যাবে। এবং ওই ইফতারের যে সময়টা দেওয়া আছে যে 20 মিনিট আধা ঘন্টা যে সময় আছে তার আগে কিন্তু নিবে। এবং এখানে কথা বলে রাখি, সেটা হচ্ছে ইনসুলিন নিলে কিন্তু আপনার হচ্ছে রোজা কিন্তু আপনার হচ্ছে ভাঙে না কিন্তু। অর্থাৎ রোজার যে সময়টা, ইফতারের যে সময়টা তার 20 থেকে 30 মিনিট আগে সে কিন্তু ইনসুলিনটা নিয়ে নেবে। আর রাত্রের যে ডোজটা থাকবে সেই ক্ষেত্রে আপনার ছিল মাত্রাটা কিন্তু আপনার অর্ধেক হয়ে যাবে। এটা ছিল যে গাইডলাইন অনুযায়ী কিন্তু চিকিৎসা পরামর্শ। কিন্তু 3 বেলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে মাত্রাটাকে আমরা সেটা 2 বেলাতে আমরা নিয়ে আসবো। কিন্তু লং অ্যাক্টিং যে ইনসুলিনগুলো থাকে, যেটা সাধারণত আমরা খাওয়ার 2 ঘন্টা পরে রাত্রেবেলা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে মাত্রার পরিবর্তন হবে না। রাতে শুতে যাওয়ার সময় যে সময়টা আছে সেই সময় সেই ইনসুলিনটা সেই মাত্রায় নিয়ে নিতে পারবে। বাট আবার যে কথাটা বলছে, প্রথম কয়েকটা দিন আপনার হচ্ছে ব্লাড সুগারটা পরীক্ষা করাটা খুবই দরকার। তাহলে সে কিন্তু বুঝে যাবে তার অ্যাডজাস্টমেন্টের বা তার হাই পাওয়ার চান্স হচ্ছে না। সেই ক্ষেত্রে যদি হয় তাহলে চিকিৎসার পরামর্শ নিয়ে মাত্রাটা পরিবর্তন করা যেতে পারে। ম্যাডাম, আপনার কাছে আসছি, আমরা অনেক সময় দেখি যে অনেকের আসলে দিনের বেলায় সুগার কমে যাচ্ছে, কিংবা অনেকের আসলে ইফতারের সময় হঠাৎ করে খাবার পর সুগার বেড়ে যাচ্ছে রক্তের পরিমাণ। সেক্ষেত্রে আসলে কি করণীয় সেই মুহূর্তে?
সারা দিনের কথা যদি বলি, রোজা রেখে যে অবস্থাটা হবে, দুইটা ক্ষেত্রে আমরা বলি যে রোজা ভেঙে ফেলা জায়েজ আছে। সেটা একটা হচ্ছে কোনো সময় যদি রক্তে গ্লুকোজের মাত্রাটা 3.9 এর নিচে চলে যায়, যাকে আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, তাহলে তো আসলে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে জীবন নাশের যেখানে সম্ভাবনা আছে সেখানে অবশ্যই রোজাটা ডিসকন্টিনিউ করতে হবে। কোনো কি লক্ষণ উপসর্গ থাকবে সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই হাইপোগ্লাইসিমিয়ার যে লক্ষণ, ক্ষুধা বেশি লাগা, শরীর ঘাম হওয়া, শরীর কাঁপুনি দেওয়া, কখনো খিঁচুনি পর্যন্তও হয়ে যেতে পারে। সুতরাং যখনই এরকম কোনো লক্ষণ দেখা দেবে, সাথে সাথে গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগারটা দেখবে এবং 3.9 বা এর নিচে যদি থাকে রোজাটা ভেঙে ফেলতে হবে। উল্টো দিকে আবার হাইপারগ্লাইসিমিয়াও যদি বলি, রক্তে গ্লুকোজের মাত্রাটা 16.7 বা 300 মিলিগ্রাম বলা হয়, এর উপরে যদি কখনো উঠে যায় তাহলে কিন্তু ডিহাইড্রেশন, পানি শূন্যতা এগুলি হওয়ার ঝুঁকি থাকে এবং ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু একইভাবে বলা আছে, এই মাত্রার উপরে ব্লাড সুগার যদি দিনের কোনো সময় হয়ে যায় তাহলে রোজা ডিসকন্টিনিউ করাই ভালো। আর ইফতারের পরের কথা যেটা বলছেন, সেখানে আসলে খাওয়া দাওয়া অতিরিক্ত মাত্রায় যদি হয়ে থাকে, কারণ ইফতারের সময় যে ডোজটা দেওয়া হচ্ছে আমরা একটু আগে শুনছিলাম, সকালের ফুল ডোজটাই ইফতারে দেওয়া হচ্ছে, সুতরাং ইনসুলিন বা ওষুধের পরিমাণ কিন্তু কম হচ্ছে না। কিন্তু তারপরেও যদি ব্লাড সুগার ইফতারের 2 ঘন্টা পরে বেশি থাকে, তার মানে বুঝতে হবে তার খাওয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। এখানে অবশ্যই খাদ্যটা তালিকা অনুসারে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, এই যে ডায়াবেটিস রোগী যারা রয়েছেন, আসলে পরবর্তীতে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে হাঁটার এক ধরনের অভ্যাস রয়েছে, সেই হাঁটায় আসলে অভ্যাসটিতে কোনো তারতম্য হচ্ছে কিনা? রোজার সময় আমরা বলে থাকি আসলে হাঁটা দরকার নেই, বিশেষ করে যদি তারাবি পড়ে তাহলে পরে তার ছেলে হাঁটার প্রয়োজন পড়ে না। কেউ যদি তারাবি না পড়ে সেক্ষেত্রে আসলে যে কথা বলছে, রোজা মানে ইফতার ভাঙার পরে 1.5 থেকে 1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পরে তারপরে সে আপনার হাঁটতে পারে কিছুক্ষণের জন্য। বাট যেভাবে আমরা রোজার সময় বা সারা জন্য আমরা হাঁটতে বলি, 30 মিনিট হাঁটতে হবে, জোরে জোরে হাঁটতে হবে, রোজার সময় আমরা আসলে এই জিনিসটা আমরা কী করি, আমরাকে অ্যাভয়েড করতে বলি। বিকজ যে জিনিসটা বলছে যে 5 বারে যে খাওয়ার যে একটা যে ছিল, এটা তো কমে আসতেছে জিনিসটার মধ্যে থেকে। সেই জন্য হাইপোগ্লাইসেমিয়াটাকে মাথায় রেখে আসলে আমরা জিনিসটাকে আমরা একটু ছেলে কী করতে বলি, একটু অ্যাডজাস্ট করতে বলি এই জিনিসটার ক্ষেত্রে। তারাবি পড়লে পরে আপনার ছেলে হাঁটার আসলে কোনো দরকার নেই রোজার সময়। নিশ্চয়ই। স্যার, বিশেষত আসলে রমজানকে কেন্দ্র করে বিষয়টি আপনার কাছে জানবার, সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে রোগীরা আসলে হাসপাতালে শরণাপন্ন হতে চান না কিংবা চিকিৎসকের কাছে যেতে চান না। কোন অবস্থায় আসলে ডায়াবেটিসের রোগীদের এই হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? একটা হচ্ছে কমে যাওয়া, একটা হচ্ছে আপনার হচ্ছে বেড়ে যাওয়া, এটা গেলে তো খুব একটা ইম্পর্টেন্ট ছিল। হাইপোগ্লাইসেমিয়া যদি যে রিপিটেডলি যদি তার হইতে থাকে, ঠিক আছে, এবং সে যদি অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে তাকে তো হাসপাতালে নিতেই হবে। আর ব্লাড সুগার যে খুব বেশি হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে তার সাথে যে আরও যদি অ্যাডেড কোনো বমি করতেছে বা অন্য কোনো যদি তার যে অসুস্থ হয়ে যায়, তার হচ্ছে কোনো ইনফেকশন দেখা দেয়, তাহলে তাকে তো হাসপাতালে নিতে হবে। আমরা বলি একটা সিক ডে রুলস আছে, সেক্ষেত্রে যদি আপনার হচ্ছে এটা যদি হয়, সেটা রোজা থাকুক আর রোজা তোমার হচ্ছে বাহিরের যে সময় থাকুক, সেই রুলটা একই রকম রুলেই তোমার হচ্ছে ফলো করতে হবে। এনি হাইপারগ্লাইসেমিয়া সেখানে যদি কোনো অ্যাডেড ইনফেকশন বা অন্য কিছু জটিলতা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি এমার্জেন্সিতে যোগাযোগ করা এবং প্রয়োজন পড়লে পরে চিকিৎসা পরামর্শে হাসপাতালে ভর্তি হতে পারে। সেটার জন্য বাড়তি কোনো তোমার হচ্ছে আলাদা কোনো হচ্ছে তারতম্য নেই। ম্যাডাম, আপনার কাছে আসছি, গর্ভবতী মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কোনো তারতম্য দেখা দিবে কিনা রমজানের এই সময়টিতে? আমরা একটু সাধারণভাবে বলেছি, একটু আমি প্রি রামাদান অ্যাসেসমেন্টের কথা, সেখানে আমরা আসলে ঝুঁকি নিরূপণ করে দিই। আমরা অনেক সময় সরাসরি রোগীকে বলে থাকি না যে আপনি রোজা রাখবেন বা রাখবেন না। হ্যাঁ, সেখানে ঝুঁকিটা জেনে গেলে পেশেন্ট নিজেই নির্ধারণ করতে পারে আসলে তার জন্য শারীরিক এই অবস্থায় রোজা রাখতে পারবেন কিনা। তো ধর্মমতেও এবং পেশেন্টের হেলথ রিস্ক চিন্তা করেও কিন্তু আসলে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন এই সময়টায় কিন্তু আসলে রোজা রাখা খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ। কারণ এখানে শুধু যে মায়ের হেলথ সেটা না, একজন বাচ্চার হেলথও আছে। আর প্রেগনেন্সি ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকলে কিটোজেনেসিস বা কিটোন বডি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং তাদের জন্য রোজা রাখাটা কিন্তু খুবই উচ্চ ঝুঁকিপূর্ণ। সুতরাং পরে যেহেতু করে দেওয়ার স্কোপ আছে, সেই জন্য এই সময়টা তারা রোজাটা অ্যাভয়েড করতে পারলে তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। স্যার, আপনার কাছে একটি বিষয় জানবো, সেটি হচ্ছে প্রি ডায়াবেটিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কেমন অবস্থা হবে এই রমজানের এই সময়টিতে, বা কিভাবে তারা লাইফস্টাইল মডিফাই করবেন? প্রি ডায়াবেটিস আসলে হচ্ছে কিন্তু মানে আমরা বলি যে লো রিস্ক যেটা আমাদের থেকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে আপনার হচ্ছে রোজা রাখতে কোনো ধরনের কোনো মানা নেই। কিন্তু যেই কথাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সে সময় হচ্ছে প্রি ডায়াবেটিস তো হচ্ছে যে কোনো সময় তো ডায়াবেটিস কনভার্ট হতে পারে। তার ক্ষেত্রে আমরা বলি লাইফস্টাইলের কথা বলি, খাওয়ার কথাবার্তা বলি, আমরা হচ্ছে রেগুলার এক্সারসাইজের কথাবার্তা বলি। তাদের ক্ষেত্রে যেহেতু তারা ওষুধও নিচ্ছে না, ইনসুলিন নিচ্ছে না, অতএব তারা যেহেতু লো রিস্ক, তারা যেভাবে জীবনযাত্রা করছে ঠিক রমজানের ক্ষেত্রে তাদের খুব একটা এফেক্ট করার কথা না। যেভাবে সকাল
মানে 3টা খাবার কথা বলা হয়েছে, এক্সারসাইজের কথাবার্তা আছে, যদি তারা পেপারে তারা হাঁটার দরকার নেই, খাওয়া যেভাবে বলছে ঠিক সেভাবে মেনে চলতে হবে। তাদের জন্য আলাদা করে তোমার হচ্ছে কিছু রিস্ক বেনিফিটের কোনো অসুবিধা নেই, যেভাবে মেনে চলার কথা ঠিক সেভাবে মেনে চলতে পারেই হবে। মানে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে প্রতি বছর ডায়াবেটিস সচেতনতা দিবস হিসেবে আজকের এই দিনটি আমরা পালন করছি। সেক্ষেত্রে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটি কি আসলে? আসলে সচেতন করাই হচ্ছে মূল লক্ষ্য। একটা হচ্ছে যাদের এখনো ডায়াবেটিস হয় নাই কিন্তু উচ্চ ঝুঁকিতে আছে, তাদের হচ্ছে এই ঝুঁকিগুলি সম্বন্ধে জানা এবং ঝুঁকিগুলি কমানোর চেষ্টা করা। সেক্ষেত্রে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম এটা বাড়ানো, সুষম খাদ্য গ্রহণ, কারণ আজকালকার প্রতিটা লেভেলেই কিন্তু খুব সহজলভ্য ফাস্টফুড, এটাকে অ্যাভয়েড করতে পারবো আমরা ততই কিন্তু আসলে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করা সম্ভব। সুতরাং এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস প্রতিরোধের প্রাথমিক ধাপ। আর শুধু যে যাদের উচ্চ ঝুঁকিতে আছেন তারাই কিন্তু না, বাকিদের জন্য যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের জন্যও কিন্তু একটু সচেতনতার প্রয়োজন আছে। তাদের জন্য নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়া এবং নির্দিষ্ট সময় ফলো আপ। অনেকেই আছে অনেক লম্বা সময় ফলো আপ থেকে হারিয়ে যান, যেমন আমরা এখন পেশেন্ট পাচ্ছি হয়তো বা সারা বছরই আর আসেন নাই, আবারও এখন রোজার ডোজটা অ্যাডজাস্ট করার জন্য আসছেন। তাদের জন্য মেসেজটা হচ্ছে আসলে নিয়মিত ফলো আপটা ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান অংশ, কারণ সব সময় একই পরিমাণের ওষুধ নির্দিষ্ট নিয়মেই যে চলবে এমন কিন্তু কোনো কথা নাই। সুতরাং তাদের জন্যও কিন্তু ডায়াবেটিসের জটিলতাগুলো যেন না হয় এই ব্যাপারে সচেতন হওয়াটা খুব জরুরি। তাহলে যাদের ডায়াবেটিসের জটিলতা হয়ে গেল তাদের জন্যও কিন্তু আসলে সচেতনতার প্রয়োজন আছে। এই জটিলতাগুলো থাকে যেন একদম যেটা টার্গেট অর্গান ড্যামেজ বা অঙ্গহানির সম্ভাবনা না থাকে, তাদের সেই ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে তাদের সেই ব্যাপারে সচেতন হওয়ার জন্য আসলে সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখতে হবে, পায়ের যত্ন নিতে হবে, মানে অ্যাজ এ হোল, মানে বলবো মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের যেন কমপ্লিকেশনগুলি খারাপ পর্যায়ে চলে না যায়। যেমন যার কিডনির সমস্যা আছে তার যেন ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্ট না লাগে, যার পায়ে একটা ক্ষত আছে পা যেন কেটে ফেলতে না হয়, হার্টের কোনো স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা ব্রেনের স্ট্রোক যেন না হয়, এগুলি প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকার জন্যই মাধ্যমেই কিন্তু আসলে সে ডায়াবেটিসের এই টার্গেট অর্গান ড্যামেজ বা অঙ্গহানিটা প্রতিরোধ করতে পারবে। সুতরাং প্রতিটা লেভেলেই কিন্তু সচেতনতার একটা বিশেষ রোল রয়েছে। ডক্টর বিশ্বজিৎ স্যার, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে ম্যাডামের কাছ থেকে আমরা শুনছিলাম যে যাদের আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না তাদের নানা ধরনের ঝুঁকি রয়েছে পরবর্তী সময়গুলোতে, সেগুলো আসলে কি কি জটিলতার বিষয়গুলো একটু আপনার কাছ থেকে আমরা জানবো। আমরা কিন্তু বলছি যে ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু আমরা বলে থাকি অ্যাকুট কমপ্লিকেশন আর একটা হচ্ছে ক্রনিক কমপ্লিকেশন। ঠিক আছে, অ্যাকুট কমপ্লিকেশন যেগুলো হাইপো এবং হাইপারগ্লাইসেমিয়ার কথাবার্তা বলে থাকলো, আর ক্রনিক যে কমপ্লিকেশনের মধ্যে আসলে আমরা বলি মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন কথা বলি, মানে ছোট ছোট রক্তনালীতে মাঝারি ছিল বড়দের রক্তনালী ছিল। আমরা যদি মাইক্রোভাস্কুলার কথা বলি তাহলে আমরা বলি যেমন চোখের কথা আমরা বলি থাকি আমরা রেটিনোপ্যাথি, কিন্তু এটা যদি কন্ট্রোল না দেয় চিকিৎসক পড়াশোনা তাহলে এটাকে অন্ধত্ব হয়ে যেতে পারে। আমরা বলছি কি হচ্ছে কিডনিতে আমরা বলি নেফ্রোপ্যাথি, এটা যদি ঠিক মতন যদি আমরা কী করি ম্যানেজ করতে না পারি, ফলো আপে না থাকি, গ্লুকোজ কন্ট্রোল না করে থাকি, প্রেশার কন্ট্রোল না করে থাকি, সেখানে কিডনি তোমার কী যেতে পারে, কিডনি তোমার হচ্ছে ফেলিয়ার হয়ে যেতে পারে ক্ষেত্রে। আর নার্ভের কথা যেটা বলছে এটা নিউরোপ্যাথি আমরা বলে থাকি, সেক্ষেত্রে কী হতে পারে আমরা ছিল যে কথাটা আপা বললেন যে পা তোমার কেটে ফেলার মতন তোমার ছিল অবস্থা তৈরি হতে পারে। আর ম্যাক্রোভাস্কুলার মতো যে কথা বলবো সেটা হচ্ছে আমরা ছিল কি ব্রেনে যদি থাকে স্ট্রোকের কথাবার্তা বলে থাকি, মিনি স্ট্রোকের কথা আমরা বলে থাকি, আর হার্টের মধ্যে বলে থাকি আমরা করোনারি আর্টারি তোমার ছিল ডিজিজ যেটা বলে থাকি। মনে রাখতে হবে যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু বেশিরভাগ লোক মারা যায় কিন্তু হার্টের রোগে, কিন্তু আচ্ছা, মানে 70%-এর বেশি লোক মারা যায় হার্টের রোগের ক্ষেত্রে। আরটা ছিল কি যদি ভেসেলস হয় পায়ের ক্ষেত্রে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, সেখানে কি হাঁটতে গেলে পায়ে ব্যথা করবে, তারা হলে থেমে যাবে, এটা করলে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। এটা বাড়তে বাড়তে একটা সময় অবস্থা হবে কি যে পা এমন যাবে পা কেটেও ফেলতে হতে পারে। অনেক ধন্যবাদ স্যার এবং ম্যাডাম আপনাদের আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজনটির মধ্য দিয়ে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি ডায়াবেটিসের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে, পাশাপাশি প্রতি বছর ডায়াবেটিসের বিষয়ে সচেতন করবার জন্য যে নানা উদ্যোগগুলো গ্রহণ করা হয়ে থাকে সে বিষয়গুলো আপনাদের জানাবার চেষ্টা করেছি। সামনে রমজান আসন্ন, সে সময়টিতে আপনারা আসলে কিভাবে আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন, কিংবা ডায়াবেটিস রোগী যারা রয়েছেন সেই ডায়াবেটিস রোগীদের পরবর্তী জীবন কেমন হবে, সে বিষয়গুলো কিন্তু আজকের এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা জানবার চেষ্টা করেছি। ডায়াবেটিস রোগটিকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অবশ্যই যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে চিকিৎসক এবং হাসপাতালে শরণাপন্ন হতে হবে। আপনাদের সবার সুন্দর সুস্থময় জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।